হেলদি লাং হেলদি লাইফ। প্রিয় দর্শক, আজ 25শে সেপ্টেম্বর, ওয়ার্ল্ড লাং ডে। ফুসফুসের স্বাস্থ্যের উন্নতি এই প্রতিপাদ্য নিয়েই সারা বিশ্বে পালিত হচ্ছে ওয়ার্ল্ড লাং ডে। আজকে আমরা ফুসফুসের স্বাস্থ্যের জন্য করণীয় নিয়ে আলোচনা করব। এটা একটা সচেতনমূলক অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার এস এম আব্দুল আল মামুন। তিনি সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর রেসপিরেটরি ইউনিট, এবারকের হাসপাতাল, ঢাকা। ডাক্তার মামুন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ ডক্টর জিয়া। প্রথমে আপনার কাছে জানতে চাই যে ওয়ার্ল্ড লাং ডে, এটা তো প্রতি বছর পালিত হয়, আসলে উদ্দেশ্যটা কি? ওয়ার্ল্ড লাং ডে বাংলায় যদি আমরা বলি বিশ্ব ফুসফুস দিবস। আমাদের আল্লাহ তাআলা যে অর্গানগুলো আমাদের শরীরে দিয়েছে, হার্ট, ব্রেন, কিডনি বা ফুসফুস বা লাংস, যেটা এগুলোর মধ্যে যদি আমরা তুলনামূলকভাবে চিন্তা করি, তাহলে কিন্তু 1 নম্বর গুরুত্ব পাবে, এটা যে কোনো মানুষই বুঝতে পারবে যে ফুসফুসের। কারণ ফুসফুসের কাজটাই হচ্ছে প্রকৃতির সাথে যোগাযোগ রক্ষা করা আমাদের, আর অন্য অর্গানগুলো কিন্তু আমাদের বডিতে ইনকেস করা। প্রকৃতির সাথে ফুসফুস আমাদেরকে যোগাযোগ রক্ষা করছে। আমরা আমাদের শরীরের যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে অক্সিজেন। সেটা আমরা অক্সিজেন পাচ্ছি ফুসফুসের মাধ্যমে, এবং শরীর থেকে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, নির্গমন করা দরকার, সেটাও কিন্তু ফুসফুস প্রকৃতিতে ছেড়ে দিচ্ছে। কাজে এই যে প্রকৃতির সাথে আমাদের যে একান্ত নিবিড় সংযোগ এবং আমাদের শরীরটা চলছে, এটা কিন্তু ফুসফুসের মাধ্যমে। এবং এই প্রকৃতির যত ওয়্যার অ্যান্ড টেয়ার, যত ধরনের ঝামেলা, ঝুট ঝামেলা, সব কিন্তু এই ফুসফুসের উপর দিয়েই যায়। কাজে আমরা যদি এই ফুসফুসটাকে নিয়েই যদি চিন্তা না করি, তাকে যদি সুস্থ রাখার চেষ্টা না করি, তাকে যদি ভালো রাখতে না পারি, তাহলে আমরা কীভাবে চিন্তা করতে পারি আমরা আমাদের শরীরকে সুস্থ রাখবো? তো এইবারে যে প্রতিপাদ্য বিষয়টা যে হেলদি লাং হেলদি লাইফ, এর পিছনের কারণটা কি? হ্যাঁ, এটার জন্য যে আমরা দেখেন, আজকে আমাদের যদি চিন্তা করি, আমাদের যেটা প্রাকৃতিক দূষণ বা এনভায়রনমেন্টাল পলিউশন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, এবং দেখা যাচ্ছে এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী প্রতি 10 জনের 9 জন মানুষ প্রকৃতির এই কঠিন অবস্থার শিকার। এবং এর ফলে আমরা আমাদের শরীরকে যদি সুস্থ রাখতে চাই, আমাদের সোচ্চার হতে হবে পরিবেশ দূষণ থেকে, এবং আমাদের অন্যান্য যে পলিউশনগুলো, এটা থেকে আমাদের ফুসফুসকে রক্ষা করা। এই প্রেক্ষাপটে আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিভিন্ন ডিজিজ নিয়ে বিভিন্ন পরিসংখ্যান চালু করেছে, সেখানে আমরা চিকিৎসার নতুন নতুন পদ্ধতি আবিষ্কৃত হচ্ছে। কিন্তু সবগুলোর মূলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই পরিবেশের দূষণ, প্রাকৃতিক যে দূষণ, এটা আমাদেরকে সব দিক থেকে মারাত্মকভাবে আর্থিক এবং শারীরিক সবভাবে ক্ষতিগ্রস্ত করছে। সেই জন্য আজকে স্লোগানটাও তোলা উচিত যে সুস্থ লাং মানে সুস্থ জীবন। কাজে আমাদের ফুসফুসকে যদি আমরা সুস্থ রাখতে পারি, এবং এটা শুধু এবারের না, এটা একটা সার্বজনীন স্লোগান হওয়া উচিত। তবে এইবারেই এটাকে এই আমাদের যে অর্গানাইজেশনগুলো, ফেডারেশন অফ দ্য রেসপিরেটরি সোসাইটি যেগুলো আছে, তারা এই একত্রিত হয়ে এই স্লোগানটাকে সামনে নিয়ে আসছে সবাইকে হাইলাইট করার জন্য, যে হেলদি লাং হেলদি লাইফ। সুস্থ লাং মানেই আমাদের সুস্থ জীবন। আমাদের উদ্দেশ্য হবে যে কোনোভাবে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা, যেন আমাদের ফুসফুসকে আমরা যত্ন নিই। অন্য যে কোনো অর্গানের চেয়ে সবচেয়ে বেশি যত্ন নিব আমাদের ফুসফুসের যদি আমরা যত্ন করি, আমরা ফুসফুসকে সুস্থ রাখি, তাহলে আমরা সুস্থ রাখতে পারবো। এটা এবারের আলোচনার বিষয়। তো আমরা আসলে যে জিনিসটা দেখলাম যে আপনি বলছিলেন যে এয়ার পলিউশনের কথা, আমরা খুব রিসেন্টলি একটা ডাটা দেখেছি ওয়ার্ল্ড ওয়াইড, এখানে কিন্তু ঢাকার অবস্থান দ্বিতীয়তে আছে এয়ার পলিউশনের দিকে। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ঝুঁকির মধ্যে আছি। তো এটা আসলে প্রিভেনশন করার যেটা উপায়, যেটা সরকারিভাবে উদ্যোগ তো আছেই, পাশাপাশি আমরা নিজেরা মাস্ক ব্যবহার করলে এয়ার পলিউশন থেকে আমরা অনেকটাই দূরে থাকবো। একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা কোভিডের সময় আমরা সবাই মাস্ক ব্যবহার করেছিলাম, তখন কিন্তু অ্যাজমা বা অ্যালার্জি জাতীয় অনেক রোগগুলো কমে গিয়েছিল। এটা কিন্তু আমরা আমাদের বক্ষদি হসপিটালেও আমরা দেখেছি যে আসলে ওই ধরনের রোগ মাস্ক পরার কারণে যেগুলো প্রিভেন্ট করা যায়, সেগুলো অনেকে কমেছিল। আমরা যদি ফুসফুসের 5টি অন্যতম রোগের কথা আপনার কাছে জানতে চাই, তাহলে আপনি ক্রোনোলজিক্যালি আপনি কি বলবেন যে কি রোগ মারাত্মক আমাদের জন্য ঝুঁকি তৈরি করে? আমাদের যেহেতু আমরা বললাম যে আমাদের ফুসফুসকে সুস্থ রাখতে হবে যে কোনো মূল্যে, কাজেই এই ফুসফুসের অনেক রোগ আছে। যে কোনো অর্গানের, যেমন হার্ট, কিডনি, এগুলোর যেমন প্রত্যেকটা আলাদা আলাদা বিভিন্ন ধরনের রোগ আছে। ফুসফুসে অনেকগুলো রোগ আছে। তার মধ্যে 5টা অসুখকে বিভিন্ন আলোচনা, বিভিন্ন রিসার্চের মাধ্যমে আমরা নিয়ে আসছি, যে 5টা অসুখ এই ফুসফুসের রোগের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা এবং মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি 5টা রোগে। সেই 5টা রোগের মধ্যে নাম্বার 1 হচ্ছে COPD, দেন ব্রঙ্কিয়াল অ্যাজমা, দেন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা নিউমোনিয়া আমরা বলতে পারি, তারপর টিউবারকুলোসিস অ্যান্ড লাং ক্যান্সার। এই 5টা অসুখ, এবং 5টা অসুখের যদি আমরা ইনসিডেন্স এবং প্রিভিলেন্স একত্রিত করি, তো বিশাল অ্যামাউন্ট, এবং এটা মর্টালিটি এবং মরবিডিটি চলে আসে। তবে সুখের বিষয় হলো এই 5টা অসুখই কিন্তু প্রিভেন্টেবল,
সচেতনতা, সেই জন্য এতবার একই কথা আমরা বারবার বলছি যে আমাদের সুস্থ লাং মানে সুস্থ জীবন। আমরা যদি সচেতন হই, আমরা যদি প্রয়োজনীয় মেজার নিই, আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি, তাহলে এই 5টা রোগকেই কিন্তু আমরা প্রতিহত করতে পারি। কিছু রোগ আছে যেগুলো আমাদের প্রতিহত করা আমাদের হাতে নাই, সেগুলো ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার, জেনেটিক ডিসঅর্ডার, সেগুলো লাংসের ক্ষেত্রে আছে। সেগুলোর ক্ষেত্রে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট আছে, কিন্তু আমাদের হাতে প্রিভেন্টেবল অনেক কিছুই নাই। কিন্তু এই 5টা অসুখ, যে 5টা অসুখের কথা আমরা বললাম, এই 5টা অসুখ নিতান্তই প্রিভেন্টেবল। শুধু আমাদের রাষ্ট্রীয়, রাজনৈতিক এবং সামাজিক এবং ব্যক্তিগত পর্যায়ে এগুলোর যে দরকার সেটা হচ্ছে সচেতনতা, কমিটমেন্ট এবং কিছু মেজার নেওয়া। তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা এলাকায় যদি আমরা প্রত্যেকটা দেশে যদি রাষ্ট্রীয়ভাবে এইগুলো আমরা চালু করি এবং আমাদের এই প্রিভেনশনগুলোকে আমরা অধিক গুরুত্ব দিই, আমরা যারা রেসপিরেটরি ফিজিশিয়ান আছে তারা যদি সচেতন হই, মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে প্রত্যেকটা এই ভূখণ্ডের সমস্ত মানুষকে আমরা এই রোগগুলো থেকে প্রিভেন্ট করতে পারবো। এভাবে প্রত্যেকটা দেশে যদি তারা এইভাবে প্রিভেন্ট করে, তাহলে সারা বিশ্বে এই 5টা রোগ থেকে প্রিভেন্ট করা অনেকটাই সহজ এবং অনেক মৃত্যু ঝুঁকি কমে নিয়ে আসে। আপনি আসলে যে কথাটি বলছেন যে আমরা যেমন দেখেন যে কোভিড নিউমোনিয়া যখন আসলো, ফ্যাটালিটি অনেক বেশি ছিল, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে কোভিডের কারণে। কিন্তু এই পৃথিবীব্যাপী সচেতনতার কারণে, ভ্যাকসিনের কারণে এবং আমাদের অ্যাওয়ারনেস, আমাদের যে পার্সোনাল হাইজিনের কারণে কোভিড কিন্তু এখন আমাদের দেশে বা পৃথিবীব্যাপী কিন্তু মারাত্মক আকারে নেই। থাকলেও খুব স্বাভাবিক, এটা আসলে সারফেসেও আসছে না। তো ঠিক একইভাবে যদি আমরা এইভাবে যদি আমরা সচেতন হই, তাহলে এই 5টি রোগের কথা যে বললেন এটা আসলে প্রতিরোধ করা সম্ভব। তো এখানে আপনি যে প্রথম যে কথাটি বলছেন যে সিওপিডি, যেমন আপনি বলছেন টিবির কথা, টিবি কিন্তু আমাদের সরকারিভাবে প্রজেক্ট চালু আছে এবং টিবির ওষুধ কিন্তু বিনামূল্যে আমাদের দেশে পাওয়া যায় এবং এটা কিন্তু মানে একদম রুট লেভেল পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত, গ্রাম পর্যায় পর্যন্ত কিন্তু এটা চিকিৎসা চালু আছে। কিন্তু যে কথাটি বলছিলেন যে সিওপিডির কথা বলছেন, আসলে সিওপিডিটার আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি বা সিওপিডির পিছনের কারণটা কি? ইয়েস, সিওপিডিটাই সবচেয়ে বেশি প্রিভেন্টেবল এবং এটাকে প্রিভেন্ট করাটার আমাদের এখন এক্সিস্টিং যে নলেজ আছে, আমাদের যে এক্সিস্টিং যে মেজারগুলো আছে, সেগুলোর মাধ্যমে সিওপিডিকে সম্পূর্ণ প্রিভেন্ট করাই সম্ভব। কারণ সিওপিডি অসুখটা হচ্ছে আমাদের শ্বাসনালীর অসুখ। আমাদের পুরো ফুসফুস এবং শ্বাসনালী দুটো মিলে তো আমাদের ইয়েটা রেসপিরেটরি সিস্টেমটা, তার মধ্যে যেটা শ্বাসনালী এবং পরবর্তী অংশে কিছু অংশে ফুসফুসের মধ্যে চলে গেল, এটা মিলে হচ্ছে আমাদের সিওপিডি রোগটা ডেভেলপ করে। সিওপিডি মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, মানে দীর্ঘদিন ধরে আস্তে আস্তে এটাতে একটা ডেভেলপ করা একটা প্রতিবন্ধকতা, এমন একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যেন আর মানুষ শ্বাস নিতে গেলেই সে বুঝতে পারে যে শ্বাস নিচ্ছে এবং শ্বাসকষ্ট হয়, হাঁটতে গেলে, সিঁড়িতে উপরতে গেলে সে টায়ার্ড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সিওপিডিতে হয়। এই মূল কারণটা যদি আমরা বলি, সেটা হচ্ছে এয়ারওয়ের ক্রনিক ইরিটেশন, শ্বাসনালীর ক্রনিক ইরিটেশন অ্যান্ড ইনফ্লেমেশন, এবং সেটার অন্যতম কারণ হচ্ছে স্মোকিং, এবং দ্বিতীয় অন্যতম কারণ হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। কাজে এই দুটো জিনিসই কিন্তু দেখেন প্রিভেন্টেবল। সিগারেট স্মোকিং প্রিভেন্ট করা মানে কি, একজন ব্যক্তিগতভাবে তার সদিচ্ছা দরকার। ফার্স্ট হচ্ছে তার উইল ফোর্স দরকার যে আমি ধূমপান বন্ধ করব। তারপরে তাকে সামাজিকভাবে, পারিবারিকভাবে তাকে হেল্প করলে আস্তে আস্তে সে ধূমপান বন্ধ করতে পারে। এবং আপনি জানেন, খুশি হবেন যে এখন সারা বিশ্বে ধূমপানের মাত্রা অনেকটাই আমরা কমায় নিতে পারছি, এরপরে হচ্ছে এই শুধুমাত্র সচেতনতা ক্যাম্পেইন এগুলোর মাধ্যমে। কিন্তু দেখা গেল যে একসময় কিন্তু বিজ্ঞানীরা ধূমপানকে একমাত্র সিওপিডির কারণ হিসেবে ধরতো, মানে একমাত্র বা 90% ক্ষেত্রে বলা যায়। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ধূমপানটা অনেক পর্যায়ে কমে নিয়ে আসার পরও সিওপিডির প্রিভেলেন্স কিন্তু কমে নাই, মৃত্যু ঝুঁকি কমে নাই। তাহলে এর পেছনে দ্বিতীয় কারণ কী হতে পারে? তখন দেখা গেল যে পরিবেশ দূষণ, যেটা এনভায়রনমেন্টাল পলিউশন ইজ দ্য নাম্বার 1, 2 পাশাপাশি অবস্থান করছে এটার কারণগুলো। কাজে এখন আমাদের মেইন হচ্ছে যে আমাদের পরিবেশ দূষণটাকে প্রিভেন্ট করার জন্য আমরা যেগুলো বায়োমাস ফুয়েল, আমরা কলকারখানার ধোঁয়া এবং আমাদের ভেহিকেল এগুলো থেকে যেটা নির্গমন হচ্ছে, এটাকে আমরা যদি নিয়ার জিরো আনা সম্ভব না, কাছাকাছি যদি নিয়ে আসতে পারি, আমাদের হাউস হোল্ড যে পলিউশনগুলো হচ্ছে, ইনডোর পলিউশন, সেটাগুলো যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা সিওপিডিকে অনেকাংশে প্রতিহত করতে পারবো। দ্বিতীয়ত, সিওপিডি থাকার পরেও যে জিনিসটার কারণে বেশি কষ্ট ভোগ করে সিওপিডি পেশেন্টটা, সেটা হলো ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন। এই ইনফেকশনগুলোকে যদি আমরা, শ্বাসনালীর ইনফেকশনটাও যদি আমরা প্রতিহত করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সিওপিডিটাকে আমরা রক্ষা করতে পারি। আচ্ছা, এখানে ডক্টর মামুন একটি প্রশ্ন আসে যে সিওপিডি আপনি যেটা বলছিলেন এবং অ্যাজমা, আপনি পরের রোগটার কথা বলেছেন অ্যাজমা। তো আমরা অনেক সময় দেখি যে সিওপিডি এবং অ্যাজমা আমরা চিনতে পারি না, কারণ দুটোই কিন্তু শ্বাসকষ্ট থাকে এবং আমরা কিন্তু সিওপিডিকেও অ্যাজমা বলি, অ্যাজমাকেও সিওপিডি বলি। আসলে এই অ্যাজমা এবং সিওপিডির তফাৎটা কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন, কারণ এই কনফিউশনটা অনেকেরই, শুধু সাধারণ মানুষের নয়, ডাক্তার এবং জুনিয়র ডাক্তারের মধ্যে কনফিউশনটা বেশি। এটা শুনলে সবাই উপকৃত হবে। সেটা হচ্ছে অ্যাজমা এবং সিওপিডি দুটাতেই কিন্তু শ্বাসকষ্ট এবং কাশি,
কাশি, হাসি আর বাসি আপনি যেমন বলেন আর কি, হ্যাঁ, এই তিনটা কিন্তু দুটোতেই আছে, কিন্তু দুটার সম্পূর্ণ ডেভেলপমেন্টটা আলাদা। আমরা অ্যাজমা কিন্তু একদম চাইল্ডহুড থেকে, ছোট 6 মাস বা 2 বছর বাচ্চা থেকে আমরা এটা অ্যাজমাটা পেয়ে থাকি এবং শেষ জীবন পর্যন্ত মানুষের অ্যাজমা থাকে। এবং এই অ্যাজমার যে শ্বাসকষ্টটা এটা কিন্তু সাময়িক। অ্যাজমা রোগীদের শ্বাসকষ্টটা সাময়িক, ট্রানজিয়েন্ট। যখন শ্বাসকষ্ট অ্যাটাকটা হলো তখন সে শ্বাসকষ্ট বোধ করে এবং এর পরবর্তীতে আমরা নেবুলাইজার বা ইনহেলার বা প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করার পরেও শ্বাসকষ্ট আর থাকে না। কিন্তু সারা বছর তার কিছু সিমটম থাকে, যেমন হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, অ্যালার্জি, কাশি, এগুলো প্রায় লেগে থাকে এবং হঠাৎ করে একসময় শ্বাসকষ্ট হলো যেটা অ্যাটাক, আবার শ্বাসকষ্ট চলে গেল। সিওপিডির ক্ষেত্রে দেখা যায় সিওপিডি কিন্তু একটা নির্দিষ্ট এজের পরে ডেভেলপ করে এবং যেহেতু এটা এনভায়রনমেন্টাল পলিউশন এবং স্মোকিং দুটা সমন্বয় রূপে হয়, সাধারণত 40 এজের আগে আমরা খুব কমই পাই। 40, 45 এবং তার তদূর্ধ্ব এজগুলোতে আমরা বেশি পেয়ে থাকি। এটা একটা আমরা বয়সের দিক থেকে ডায়াগনোসিস করতে পারি। হিস্ট্রি অফ স্মোকিং, এনভায়রনমেন্টাল পলিউশনের ভিকটিম, এটা আমরা বুঝতে পারি। প্লাস এই সিওপিডিতে যে শ্বাসকষ্টটা হবে সেটা অ্যাজমা শ্বাসকষ্ট থেকে সম্পূর্ণ আলাদা। সিওপিডিতে শ্বাসকষ্ট হবে যে অলওয়েজ একটা শ্বাসকষ্ট থাকবে এবং সেটা কিছুতে মুভমেন্ট করলে, এক্সারশনাল ডিসনিয়া, সে একটু সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে বা জোরে হাঁটতে গেলে সে শ্বাসকষ্ট বোধ করবে, আবার চেয়ারে বা বসে থাকলে বা শুয়ে থাকলে শ্বাসকষ্ট নেই। যখন এটা কিন্তু সারাক্ষণ প্রতি মুহূর্তে এই ঘটনাটা আছে এবং যদি একবার শুরু হয়ে যায় এটা চলতেই থাকবে, এটার আর শেষ নাই। অ্যাজমার ক্ষেত্রে তো জানেন, আমরা যখন এই ট্রিটমেন্টটা করলাম, অ্যাজমা রোগী মনে করে আমি ভালো হয়ে গেছে, আমার কোনো রোগী নাই, অ্যাজমাই নাই, এটাই মনে করে অধিকাংশ। আবার যখন হয় তখন মনে করে অ্যাজমা হয়েছে, কিন্তু অ্যাজমাটা তার যে ব্যাকগ্রাউন্ড এটা তার সারা জীবনে থাকবে। অ্যাটাক হওয়ার সময় তার শ্বাসকষ্ট হবে, বাকি সময় সে ভালো থাকবে। এই যে দুটা ডিফারেন্স, এটা আমরা বলতে পারি। কাশির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আমরা সিওপিডির পেশেন্টের ক্ষেত্রে সবসময় একটা কফ ফিলিংস থাকে এবং তার গলার মধ্যে একটা মনে হবে যে বলবে আমার গলায় কফ আটকেছে, বের হচ্ছে না, এইরকম একটা ফিলিংস সবসময় তার থাকে, কারণ তার ক্রনিক ইনফ্লামেশনের কারণে। আর অ্যাজমার ক্ষেত্রে আমরা নির্দিষ্ট ট্রিটমেন্টের পর তার কাশিটাও চলে যায়, হ্যাঁ, শ্বাসকষ্ট একদম সে সম্পূর্ণ স্বাভাবিক জীবন সে ফিরে পায়। এখানে কি আসলে বংশগত বা জন্মগতভাবে অ্যাজমা হতে পারে কিনা বা সিওপিডি হতে পারে কিনা? খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজমার 95% ক্ষেত্রে আমরা বলি এটা বংশগতভাবে অ্যাজমার ক্ষেত্রে। এবং এটা প্রমাণ কি, যদি একটা পেশেন্ট আমরা অ্যাজমার পাই, তার জিজ্ঞাসা করি যে আপনার ছেলে মেয়ে কজন, 2 ছেলে, তার মধ্যে দেখা যাবে একজনেরই তার এই সিমটমগুলো আছে। তার ভাই বোন কজন, 4 ভাই বোন, তার মধ্যে দেখা যাবে 2 জনেরই তার সিমটমগুলো আছে। তার মা বাবা যদি জিজ্ঞাসা করি, তাদের মা বাবা যে কোনো একজনের অ্যালার্জিক প্রবলেম ছিল। অনেকে হয়তো বুঝবে না যে অ্যাজমা আছে না, কিন্তু আমাদের অ্যালার্জি প্রবলেমটা আছে এটা যদি বলে যে আমার ফ্যামিলিতে আছে, তার বোঝা নিতে হবে যে পারসন হ্যাভ দিস গ্রুপ। এইভাবে আমরা সারা পৃথিবীতে একটা 30 কোটি মানুষের পরিবার বলতে পারি। আমি এই রোগীদেরকে বলি সারা পৃথিবীতে প্রায় একটা 30 crore পপুলেশন, যেটা আপনার এক পরিবারভুক্ত। আমাদের দেশে প্রায় 1,10,00,000 মতো মানুষ আছে যারা এক পরিবারভুক্ত, কারণ এরা যে কোনো না কোনোভাবে জেনেটিক্যালি লিঙ্ক পাওয়া যাবে। সো দিস আর দ্য জেনেটিক্যালি লিঙ্ক অ্যাজমার ক্ষেত্রে। সিওপিডির ক্ষেত্রে উল্টাটা, 95% ক্ষেত্রে এটা ডেভেলপমেন্টাল। 5% ক্ষেত্রে আমরা পাবো যেটা হয়তো একটা জেনেটিক্যাল প্রিডিসপোজিশন, আলফা-1 অ্যান্টিটিউসিন ডেফিসিয়েন্সির সাথে জড়িত। এটাই হচ্ছে দুটার মধ্যে ঠিক উল্টা। সেক্ষেত্রে আসলে ট্রিটমেন্টের কোনো তফাৎ আছে কিনা অ্যাজমা এবং সিওপিডি? অবশ্যই আছে, যেহেতু আমাদের অ্যাজমা এবং সিওপিডির মধ্যে খুব কমন একটা ডিফারেন্স হচ্ছে যে সিওপিডি যখনই পেশেন্ট ডক্টরের কাছে আসে, শ্বাসকষ্ট বেড়ে গেলেই তখন আসে, তখন মোস্ট অফ দ্য ক্ষেত্রে এরা ইনফেক্টিভ এক্সাজারেশন নিয়েছে এবং মোস্ট অফ দ্য ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইজ দ্য মেইন ট্রিটমেন্ট, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। অ্যান্টিবায়োটিক দেওয়ার পর পেশেন্টের রিকভারি অনেকটাই ইমপ্রুভ করে যায়। অ্যাজমার ক্ষেত্রে কিন্তু সাধারণত অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। আবার সিওপিডির ক্ষেত্রে যেহেতু আমাদের সবসময় শ্বাসকষ্ট থাকতেছে এবং তার শ্বাসকষ্টের একটা অন্যতম কারণ হচ্ছে মিউকাস সিক্রেশন। তার শ্বাসনালীতে মিউকাস গ্ল্যান্ডগুলো হাইপারট্রফি হয়ে যায় এবং সেটা অলওয়েজ সিক্রেশন হয়ে থাকে। কাজে আমাদের ব্রঙ্কোডাইলেটর হিসেবে অ্যান্টি সিক্রেটরি ওষুধ দিতে হয়, যেটা সাধারণত আমরা মাসকার্নিক রিসেপ্টর ব্লকার, যেমন আমরা ইপ্রাটোপিয়াম, ট্রাইপ্টোপিয়াম, এই ধরনের ওষুধটা বেশি দিয়ে থাকি। কোনো কোনো ক্ষেত্রের সাথে আমরা স্টেরয়েড যোগ করে থাকি, কিন্তু অ্যাজমার ক্ষেত্রে সাধারণত এরকম আমরা দিতে হয় না। আমরা ওখানে এসওএস মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা ব্রঙ্কোডাইলেটর এসওএস হিসেবে দিই এবং যাদের একটু সিমটম বেশি তাদেরকে আমরা লম্বা সময় কিছুদিনের জন্য ফর এ টাইম বিং স্টেরয়েড বা ব্রঙ্কোডাইলেটর কম্বিনেশন ইনহেলার ফর্মে দিয়ে রাখি। কাজে ওখানেও আমরা ব্রঙ্কোডাইলেটর স্টেরয়েড দিব, সেটা অ্যাজমার ক্ষেত্রে বেশি কার্যকর। সিওপিডির ক্ষেত্রে স্টেরয়েডের রোল ভেরি মিনিমাম, কোনো কোনো ক্ষেত্রে দিতে হয়, বাট এখানে অ্যান্টিবায়োটিক এবং ব্রঙ্কোডাইলেটর রোলটা বেশি। এবং দেখা যাচ্ছে যে অ্যাজমার পেশেন্ট যেগুলো রিলিভার ওষুধগুলো দেওয়া মাত্রই উইদিন শর্ট টাইম রেসপন্স করে যায়, সিওপিডির ক্ষেত্রে সেরকম করে না। ফলে তাকে কাউন্সেলিং করতে হবে যে আপনি এর চেয়ে ভালো ফলাফল পাবেন না, মন খারাপ করবেন না। একটি প্রশ্ন, এটা অনেক রোগী যারা অ্যাজমা রোগী তারা করে থাকে বা সিওপিডি পেশেন্টরা করে থাকে, হাউ লং, ওষুধ কতদিন আপনারা লিখে দিয়েছেন চলবে, আমি কতদিন খাবো ওষুধ? আচ্ছা, বা এটা কোনো কিওর টার্ম আছে কিনা? আচ্ছা, না, কিওর টার্ম নাই। অ্যাজমা বা সিওপিডি দুটার ক্ষেত্রে নো কিওর। কাজেই
অ্যাজমার ক্ষেত্রে আমরা নির্দিষ্ট মাত্রায় ওষুধ দিয়ে দিই, সাধারণত যেমন আমরা একটা ব্রঙ্কোডাইলেটর লং অ্যাক্টিং এবং স্টেরয়েডের কম্বিনেশন দিলাম 1 মাস 2 মাস 3 মাস এরকম একটা, আমি সাধারণত দিই 3 মাসের একটা মোটামুটি কোর্স দেওয়ার পরে দেন আস্তে স্টার্ট টু ট্যাপার। আমরা তখন বলে দিই তাকে আপনি এইভাবেই চিন্তা করুন, বা আমাদের কাছে আসলেও আমরা তখন মেজার করে দেখি যে তার গত 1 মাসের মধ্যে রিলিভার মেডিকেশন একবারও লাগে নাই। এরকম যদি হয়, যেটা রিলিভার মেডিকেশন বলতে আমরা সালবিউটামল যে বারবার লাগতেছে, প্রথম দিকে অনেক বেশি লাগে, প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে কমে যায়, পরে 1 মাস পরে দেখা যাচ্ছে রিলিভার লাগতেছে না। এভাবে যখন এসে আমরা পাবো যে 1 মাস করে রিলিভার মেডিকেশন সে লাগছে না, তখন আস্তে আস্তে আমরা ট্যাপার করে পরের মাসে এটাকে সুইচ অফ করে বন্ধ করে দিই, এবং একটা সময় সে সম্পূর্ণ ওষুধ ফ্রি থাকতে পারে। অনেকে হয়তো নিজের থেকে হতে হয় যে আমরা মন্টিলিউকাস জাতীয় ওষুধ চালিয়ে যান। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে যেহেতু অ্যালার্জি প্রিডমিনেন্ট একটা ডিজিজ, রাতে বাংলাদেশে ঘরে তখন যে ঘুমাই, যেমন আমেরিকা কানাডা ইউরোপে থাকলে সুবিধা কি, ওখানে কিন্তু ফ্যান বা এসি লাগে না। আমাদের দেশে 11 মাসে ফ্যান বা এসি লাগে। যখন ফ্যান বা এসি চলে রাতের বেলা, তখন মাইটসের কারণে তার নাকটা বন্ধ হয় এবং তখন সে মুখ দিয়ে শ্বাস নেয়। কাজে আমাদেরকে নাকটা যেন খোলা থাকে এই ব্যবস্থা করে দিতে হয়। আমরা কোনো কোনো ক্ষেত্রে নেজাল স্প্রে দিই, আর রুমের ব্যাপারে কতগুলো ইনস্ট্রাকশন দিতে হয় যাতে রুমে মাইটস তৈরি না হয়, যে মাইটসের কারণে তার নাকটা বন্ধ হচ্ছে। এটা যদি আমরা শুধু তাদেরকে স্টাবলিশ করে দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে সে একসময় আর কোনো ওষুধই লাগছে না। না, আপনারা তো বলেন যে আসলে অ্যাজমাটা অ্যালার্জি ট্রিগারিংয়ের কারণে, মানে ট্রিগার ফ্যাক্টর থাকে কিছু, যেমন আপনি ধোঁয়ার কথা বলেন, আপনারা বলেন যে মাইটের কথা বলেন, কার্পেটের কথা বলেন, এবং অনেক সময় খাদ্যাভ্যাসের মধ্যেও অনেক সময় কারো কারো অ্যালার্জি থাকে এবং সেটা খেলে তার অ্যালার্জিটা অনেক তীব্র মাত্রা হয়। সেক্ষেত্রে যার যেটা অ্যালার্জি আছে সেটা থেকে দূরে থাকতে হবে বা সেটা থেকে অ্যাভয়েড করতে হবে। এটি তার এটাই অ্যাজমার ট্রিটমেন্টের একটা প্রধান অংশ হচ্ছে অ্যাভয়েডেন্স অফ দ্য ট্রিগারিং ফ্যাক্টর, এবং সেই ট্রিগার ফ্যাক্টর অনেক আছে, তার মধ্যে দুটো খুব ইউনিভার্সাল। একটা হচ্ছে মাইটস, হাউস ডাস্ট মাইটস, আর একটা হচ্ছে পোলেন, ফুলের পরাগরেণু, যেটা সাধারণত শীত প্রধান দেশগুলোতে মে মাসে, আমরা এপ্রিল মেতে আমরা বেশি পাই, পোলেন কাউন্ট হাই ইন দ্য ইয়ার, অ্যাটাক হয়, শীতের সময় তারা ভালো থাকে। আমাদের দেশে সারা বছরই রুমের মধ্যে আমাদের যে মাইটসটা তৈরি হয়, এটার সম্বন্ধে যদি আমি একটু বলি, আমাদের মাইটসের যেটা হয়, এটার মূল সোর্স কিন্তু আমাদের হিউম্যান বডি থেকে যে সেলগুলো ডিজেনারেট হয় এটা থেকে আসে। আমাদের শরীর থেকে আমরা প্রতিদিন আনুমানিক 1 মিলিয়ন সেল শেড আউট করি, এবং সারাদিন বিভিন্ন জায়গায় পড়ে। রাতে যখন আমরা ঘুমাই তখন এটা আমাদের বিছানায় পড়ে, বেডশিটে পড়ে, ভালো জমলো। তো এই বিছানার অসুবিধা কি, পরের দিন এই বিছানাটা আবার রুমের মধ্যে ঝাড়া হয় এবং ফ্লোর পরিষ্কার হয়। যখন বিছানা ঝাড়া হয় তখন সারা রুমে ডিস্ট্রিবিউট হয়ে যায়, এবং এটা কিন্তু কারোই ধারণা নাই, সবাই শুধু ফ্লোর পরিষ্কার করে, নিজে মুছে দেয়। বাট রুমে পর্দা সাদে ওয়ালে যেগুলো জমে গেল, এগুলো কিন্তু রিটেইন করে যায়, এবং এটাই অ্যামাউন্ট তৈরি হয়, বিগ অ্যামাউন্ট 365 দিনে। সো এইটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তার জন্য আমি অ্যাডভাইস দিই আমার রোগীদেরকে, ডেইলি বিছানার চাদরটা শুধু ঘরের বাইরে ঝাড়বেন, ধোয়া বা রোদে দেওয়া নয়। বিছানার চাদরটা লাইফ টাইমের জন্য একটা প্র্যাকটিস, যে বিছানায় ঘুমান বিছানার চাদরটা ঘরের বাইরে ঝাড়বেন। নো কার্পেট ইন দ্য বেডরুম। জানলাগুলো দিনের বেলা 10-15 মিনিট খোলা রেখে 10-15 মিনিট খোলা রেখে ফ্যান ছেড়ে দিয়ে রাখবেন জোরে একটু, যাতে ভিতরে বাতাসটা বাইরে যায়। এটা যদি আপনি ডেইলি আপনার রুমে করতে পারেন, বিনা পয়সার ট্রিটমেন্ট এটা একটা, তাহলে আপনার রুমে মাইটসও তৈরি হবে না, রাতে নাক বন্ধ থেকে প্রবণতা কমবে, এক্সাজারেশনটা কমে যাবে। সো ইটস এ ভেরি নাইস প্র্যাকটিস। আর এই অ্যাজমা সিওপিডি কোনো প্রিভেন্টিভ মেজার আছে কিনা? যেমন আমরা ভ্যাকসিন দিয়ে কিন্তু কোভিড মুক্ত হয়েছি, এরকম কোনো ভ্যাকসিন বা কোনো প্রিভেনশন আছে কিনা? অ্যাজমা এবং সিওপিডি দুটার ক্ষেত্রে যদি আমরা বলি, অ্যাজমার ক্ষেত্রে প্রিভেন্টিভ না, অ্যাজমার ক্ষেত্রে এক ধরনের কিউরেটিভ বলা যায়, সেটা হচ্ছে যে আমরা অ্যান্টি অ্যালার্জিক ভ্যাকসিন অ্যাভেলেবল, যেটা বায়োলজিক্যাল প্রোডাক্ট হিসেবে এখন অনেকগুলো ব্র্যান্ড, যেমন মেপোলিজুবাব, ওমালিজুবাব, হ্যাঁ, বার্নালিজুবাব, এইগুলো প্রোডাক্টগুলো আছে সব বায়োলজিক্যাল প্রোডাক্ট। এগুলো মূলত সবগুলোই কিন্তু আমাদের ইওসিনোফিলের উপর এবং আমাদের আইজি লেভেল, ব্লাডে অ্যাজমার কিন্তু দুটা নিয়ামক আমাদের ব্লাডে, একটা হলো যে সিরাম আইজিই আর একটা ইওসিনোফিল, হাইপার ইওসিনোফিলিয়া। এই দুটোই কিন্তু অ্যালার্জিকে মূলত নিয়ন্ত্রণ করে। যেহেতু অ্যাজমা একটা অ্যালার্জি প্রিডমিনেন্ট কন্ডিশন, কাজে এই দুটোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু অ্যাজমাটা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণে চলে আসে, বাট নট কিওর ইজ নট পসিবল, কেউ এখনও বলে নাই। কিন্তু এগুলোর মাধ্যমে আমরা জলিয়ার যেটা পাওয়া যায় একটা ভ্যাকসিন, ওমালিজুবাব, এটা বেশি প্রচলিত, এটা প্রতি মাসে আমরা একটা পেশেন্টকে দিতে পারি 6 মাস, তারপরে আবার বুস্টার ডোজ দিতে হয়। তাহলে দেখা যায় এটা আইজিগুলোকে ব্লক করে দেয় এবং অ্যালার্জি প্রবণতা কমে আসে, অ্যাজমাটা কন্ট্রোলে থাকে, এটা একটা দিক। আর সিওপিডির ক্ষেত্রে বা অ্যাজমা দুটোর ক্ষেত্রে আমরা কতগুলো জিনিস প্রিভেন্টিভ বলতে, যেহেতু সিওপিডির অ্যাকুইট এক্সাজারেশনের প্রধান জিনিস হলো ইনফেকশন, ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশন, এগুলো হয়, এবং তার মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন দুটোই আছে। সেই ক্ষেত্রে আমরা সাধারণত 2 ধরনের ভ্যাকসিন দিয়ে থাকি, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আর নিউমোনিয়া ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রতি বছরই দিতে হয়, যেহেতু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ভাইরাসটা খুব মিউটেশন হয়, প্রতি বছর চেঞ্জ হয়ে যায়। সো সারা ওয়ার্ল্ডেই এটা প্রচলিত, উন্নত বিশ্বে তো মাস্ট দিতেই হয় 60 অ্যান্ড অ্যাবাভদেরকে, যে প্রতি মাসে একটা করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেবে। আর নিউমোনিয়া ভ্যাকসিন যেটা আমরা পলিভ্যালেন্ট ভ্যাকসিন পাই, এটা 2 ধরনের পাওয়া যায়, একটা বলা হয় লাইফ টাইমের জন্য, আবার একটা হচ্ছে এভরি 3 to 5 ইয়ার্সের মধ্যে দেওয়ার জন্য। এই ভ্যাকসিনগুলো যদি দেওয়া যায় তো অপেক্ষাকৃত
তার ইনফেকশন কম হবে, এক্সাজারশন কমবে, হসপিটাল অ্যাডমিশন কমবে, ইকোনমিক বার্ডেন কমবে। এটাই হচ্ছে এটার মানে আমরা ইম্প্যাক্ট যেটা পাই। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি হেলদি লাং রাখার জন্য খুব সংক্ষিপ্ত আকারে দু একটু পরামর্শ বলতে আমরা দর্শকদেরকে বলবো যে আপনারা অবশ্যই ফুসফুসের যত্ন নেন। ফুসফুস আপনাদেরকে সারাটা জীবন আপনাকে সার্ভিস দিয়ে যাচ্ছে, আপনাকে ভালো রাখছে, কাজে ফুসফুসের আপনার যত্ন নিতে হবে। ফুসফুসের যত্ন নিতে হলে কি কি খেয়াল করবেন? ধূমপান বর্জন করুন, একেবারে 1 নম্বর কথা। কেউ যদি যাদের অভ্যাস আছে তা সীমিত করে ফেলুন এবং ধূমপান বর্জন করুন। কেউ যখন একটা ধূমপান করে, সিগারেট খায়, তখন একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে নিকোটিন। নিকোটিনটা যদি আমাদের শ্বাসনালীতে ভিতরে যাওয়ার পর সে ওয়েলবিং ফিল করে, কিন্তু নিকোটিনটা আসে থেকে একটা টোবাকো বার্ন, এবং টোবাকো বার্ন করলে ওখান থেকে আর 246 ভোলাটাইল ম্যাটেরিয়াল তৈরি হয়, যেটা আমাদের ভিতরে ঢুকে যায় এবং সেটা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু সবচেয়ে ক্ষতিকর জিনিস আমাদের জন্য ধূমপান, এটা বর্জন করতে হবে। আমরা আমাদেরকে পরিবেশ দূষণ থেকে যতটা পারি রক্ষা করব, এবং যে সমস্ত ইনফেকশনগুলো আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে হয়, প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করব। অনেক ধন্যবাদ ডাক্তার এস এম আব্দুল আল মামুন, আপনার সুন্দর পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সুস্থ ফুসফুস সুস্থ জীবন। আপনার ফুসফুস সুস্থ রাখার জন্য, ফুসফুস ভালো রাখার জন্য আপনার যত্ন প্রয়োজন। সবসময় মাস্ক ব্যবহার করুন, ধূমপান পরিহার করুন, তামাক বা জর্দা জাতীয় পদার্থ সেবন থেকে বিরত থাকুন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।